বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ষোড়শ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটে ভোটাধিকার প্রয়োগ করেন দেশের একগুচ্ছ তারকা। অসমের দিসপুরের একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন সস্ত্রীক প্রধানমন্ত্রী মনমোহন সিং। আজ ষষ্ঠ দফার ভোট তারকাময়। আজ একগুচ্ছ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন অসংখ্য তারকা ভোটার। আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন তারকারা। সকালেই মুম্বাইয়ের একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চন সহ তার পরিবারের ভোটাররা। সকাল সকাল মুম্বাইয়ের এক বুথে ভোট দেন কিংবদন্তি অভিনেত্রী তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেখা। মুম্বাই উত্তর মধ্য কেন্দ্রের বুথে স্ত্রী অঞ্জলিকে নিয়ে ভোট দেন সচিন তেন্ডুলকর। বান্দ্রার একটি স্কুলে স্ত্রীকে নিয়ে ভোট দিতে যান আমির খান। आज बहुत ही इम्पोर्टेंट दिन है हम सबके लिए और एक बार फिर मैं सबसे अपील करता हूं कि हर हिंदुस्तानी अपने घर से निकले और जाके वोट दे। आज यहाँ मुंबई में वोटिंग चल रही है और मेरी पत्नी किरण और मैं हम दोनों आए हैं और मैं हर एक हिंदुस्तानी से ये कहना चाहूँगा कि ये बहुत ही एक इम्पॉर्टेंट प्रोसेस है हमारे लोकतंत्र का। वैसे तो हमें हमारे लोकतंत्र के साथ हर दिन जुड़े रहना चाहिए। মুম্বাইয়ের চেম্বুরে ভোটাধিকার প্রয়োগ করেন বিদ্যা বালান। মুম্বাইয়ের একটি বুথে ভোট দিতে পৌঁছন ধর্মেন্দ্র। জহুর বুথে ভোট দেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওয়াল। চেন্নাইয়ে ভোট দিলেন দুই দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী খুশবু। মুম্বাইয়ের একটি বুথে ভোট দেন সোনম কাপুর। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ফারহান আক্তার। ভোটাধিকার প্রয়োগ করেন জোয়া আক্তারও। মুম্বাইয়ে ভোট দিলেন प्रीति जिंता। I think this election is a very important election. ये सबके लिए important election है and it's important कि सब जाके वोट करें। नहीं तो हमेशा जब भी इस देश में कोई प्रॉब्लम होती है तो सब लोग जाके कभी सड़कों में चलाते हैं, कभी अलग अलग तरह के अपनी आवाज उठाते हैं। आई थिंक द इजीएस्ट वे अपनी आवाज उठाने की वोट करने की है। तो ऑल दोज पीपल जब भी कोई प्रॉब्लम होती है और वो এদিকে আজ অসমের দিসপুরের সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের বুথে স্ত্রী গৌরশরণ কৌরকে নিয়ে ভোট দিয়ে মোদি হওয়ার অস্তিত্ব খারিজ করে দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বলেন, কোনো মোদি হওয়া আছে বলে আমার মনে হয় না, এটা মিডিয়ার তৈরি। দেশ কোনো তথাকথিত মোদি হওয়ায় ভেসে যায়নি। Sir, there is a Modi wave all around. Do you think that it will affect this election? Well, Modi wave is the creation of the media. I don't think. I think the country as a whole is swept by any Modi wave. So what is your ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে রোড শো করে মনোনয়ন জমা দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। রোড শোতে অংশ নেন প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক। তার পূর্বে গুজরাটের বদোদরা থেকেও মনোনয়ন পেশ করেছেন নরেন্দ্র মোদী। গঙ্গামায়ী তাকে পবিত্র বারাণসী থেকে ভোটে লড়ার জন্য ডেকে নিয়েছে। আজ বারাণসী লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করে এই প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদী। এদিন রোড শো করে মনোনয়নপত্র জমা দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তার হয়ে প্রস্তাবক হিসেবে ছিলেন মদন মোহন মাল্লবের নাতি গিরিধর মাল্লব, পদ্মবিভূষণ প্রাপ্ত শিল্পী চন্দুলাল মিশ্র, মৎস্যজীবী সম্প্রদায়ের দুজন প্রতিনিধি বিদর্ভ নিষাদ ও অশোক। নিজের রাজ্য গুজরাতের ভদোদরা থেকেও প্রার্থী হয়েছেন মোদী, কিন্তু বারাণসীকে ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ভাবতাম বিজেপি আমায় এখানে পাঠিয়েছে, কখনো কখনো মনে হতো কাশিতে যেতে হবে হয়তো, কিন্তু এখানে আসার পর আমার মনের অনুভূতিটা হলো কেউ আমায় এখানে পাঠায়নি, আমি নিজে থেকেও এখানে আসিনি। মা গঙ্গাই আমাকে ডেকেছেন এখানে। একটা বাচ্চা মায়ের কোলে ফিরে এলে তার যে অনুভূতি হয়, আমারও সেই অনুভূতি হচ্ছে। पहले मैं सोच रहा था कि भारतीय जनता पार्टी ने मुझे यहां भेजा है, फिर लगता है शायद मैं काशी जा रहा हूं, लेकिन आज यहां आने के बाद लगता है कि न मुझे किसी ने भेजा है न मैं यहां आया हूं, मुझे तो मां गंगा ने बुलाया है। और एक बालक जैसे अपनी मां की गोद में वापस आता है, वैसी मैं अनुभूति कर रहा हूं। কাশীকে বিশ্বের আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদী। বলেছেন, ঈশ্বর আমাকে শক্তি দিন যাতে আমি এ শহরের জন্য কাজ করতে পারি, আমার গরিব পেশায় তাঁতি ভাইয়ের পাশে দাঁড়াতে পারি, যাতে কাশী বিশ্বের আধ্যাত্মিক রাজধানী হয়ে ওঠে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফ বাহিনী প্রায় 300 কেজি গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার বাসপুকুর এলাকার এক বাড়ি থেকে। অভিযানের নেতৃত্ব দেন সুনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ও ধনপুর বিএসএফ বাহিনী সহ যৌথ অভিযান চালিয়ে বেশ বড়সড় সাফল্য পেল বাসপুকুর আবুল কালামের বাড়ি থেকে। ঘটনা আজ সকাল 11:30 থেকে বেলা 1টার মধ্যে। সুনামুড়া মহকুমার এসডিপিও অশোক কুমার সিনহা জানান, ধনপুর বিএসএফ ক্যাম্পের 29 নং বাহিনীর কমান্ডার আশুরঞ্জন রায় সহ বেশ কিছু বাহিনী নিয়ে বাসপুকুর আবুল কালামের বাড়ি ঘেরাও করা হয়। তল্লাশি করে রান্নাঘর থেকে 300 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে ধনপুরের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয়। বাড়ির মালিক খবর পেয়ে পলাতক। বর্তমানে এই গাঁজার বাজার মূল্য দাঁড়াবে 15 লক্ষ টাকা। এই অভিযানে মূলত নেতৃত্ব দিয়েছেন এসডিপিও অশোক কুমার সিনহা, কোম্পানি কমান্ডার আশুরঞ্জন রায় এবং যাত্রাপুর থানার পুলিশ অফিসার দুলাল দত্ত। বিএসএফ এর খবরের ভিত্তিতে বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ ওসি আমি নিজে আমরা জয়েন্ট অফ রেড করি বাসপুকুরে আবুল কালাম আজাদের বাড়িতে। সেখানে বিএসএফ এর 29 ব্যাটালিয়নের চার্লি কোম্পানি কমান্ডার আশুরঞ্জন রায় সাহেব ছিলেন। ওনাদের খবরের ভিত্তিতে আমরা জয়েন্ট রেড করি এবং সেখান থেকে সেই বাড়ি থেকে 300 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামি কিন্তু পলাতক। যাত্রাপুর থানা এলাকায় বড়সড় গাঁজা অভিযানে বাসপুকুরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয় জনমনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচনের পর সাংসদরা চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। এক বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড রাহুল গান্ধী। নির্বাচনের পরে সাংসদরা চাইলে তিনি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত। বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ইচ্ছা প্রকাশ করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতির দাবি, তার নেতৃত্বে কেন্দ্রের সরকার তৈরি হলে দেশে আমূল পরিবর্তন আনবে সেই সরকার। আম আদমির হাতেও আরও ক্ষমতা তুলে আনার উপরে তার সরকার জোর দেবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। 2-3 बार बोला है कि अगर मेंबर्स ऑफ पार्लियामेंट कहें कि मुझे प्रधानमंत्री बनना है तो मैं ज़रूर करूंगा। अगर आपको याद हो, सोनिया जी ने इस बात को कभी नहीं कहा था कि मैं प्रधानमंत्री बनना चाहती हूं, मैं एक्सेप्ट करूंगी। ये 98 से उन्होंने ये बात नहीं मानी थी। मैं सोचता हूं कि अगर एमपीज कहें 100% करूंगा, 99% नहीं, 103%। जो भी सरकार आएगी वो हिंदुस्तान को बदलने वाली सरकार आएगी। তবে 10 বছরে ইউপিএ সরকার যে কিছু ভুলও করেছে অকপটে সে কথা স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। 10 साल छोटा समय नहीं होता है, लंबा समय होता है। एंटी इनकम्बेंसी थोड़ी होती है और है। और ये भी नहीं कह रहा हूं कि यूपीए ने गलतियां नहीं की हैं, 1-2 गलतियां भी की हैं, मगर काम भी बहुत किया है। 15 करोड़ लोगों को गरीबी रेखा से निकाला है हमने। छोटा काम नहीं है, पहली बार इतिहास में हुआ है। लोगों को अधिकार दिया है जो पहले सोचा भी नहीं जा सकता था। भोजन का अधिकार पूरे हिंदुस्तान को, रोजगार का अधिकार पूरे हिंदुस्तान को, शिक्षा का अधिकार पूरे हिंदुस्तान को। क्यों दे पाए हैं? क्योंकि आर्थिक प्रगति तेजी से हुई है। अगर आप हमारे समय को देखें, बीजेपी के समय को देखें, बहुत तेज रफ्तार यूपीए के समय हुई आर्थिक प्रगति की। कारण यह है कि भाईचारे से काम किया है, गुस्से से काम नहीं किया है, मिलके काम किया है, सबको लेकर काम किया है। এদিকে এদিন ফের মোদির বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী অভিযোগ করেন মোদি বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় আসতে চাইছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে কুলুবাড়ি দ্বাদশ শ্রেণীর নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো বাইসাইকেল। এতে 30টি বাইসাইকেল তুলে দেওয়া হয় ছাত্রীদের হাতে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে। সারা রাজ্যেই চলছে এই বাইসাইকেল বিতরণ। আজ কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় বাইসাইকেল। বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে মোট 30টি বাইসাইকেল বিতরণ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে বাকি 122টি বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানা যায় বিদ্যালয় সূত্রে। এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজলাল দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন মিয়া, বিদ্যালয় পরিচালন সমিতির চেয়ারম্যান আবুল কাসেম, ভাইস চেয়ারম্যান শুভা মিয়া,
কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহেনা বেগম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজলাল দেবনাথ জানান, কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিপিএলভুক্ত যে ছাত্রীরা আছে ক্লাস 9 থেকে 12 অবধি, তাদের বাইসাইকেল বিতরণের যে প্রথম পর্যায় আজকে আমরা সমাপ্ত করলাম। প্রথম দিনে আমরা দপ্তর থেকে বরাদ্দকৃত মোট 152টা সাইকেলের মধ্যে আজকে আমরা 30টা বিতরণ করেছি। বাকিগুলো এই বন্ধের মধ্যে আমাদের ক্লাস চলবে, স্পেশাল কোচিং চলবে, তখন আমরা এগুলো বিতরণ করব এবং বন্ধের শেষে আমরা 152টা সাইকেলের মধ্যে সবগুলি আমরা বিতরণ প্রক্রিয়া সমাপ্ত করব। এই সাইকেল বিতরণের উদ্দেশ্যটা হচ্ছে যে ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ প্রদান করা, তারা যাতে রেগুলার বিদ্যালয়ে আসে, কোনোদিন বিদ্যালয় মিস না করে এবং তারা যাতে পড়াশোনায় বাড়তি একটা উৎসাহ নিয়ে তারা পরবর্তী ক্লাসে ভালো করে পড়াশোনা করে তারা উত্তরণ লাভ করতে পারে এবং মেয়েদের সাক্ষরতার হার বা পড়াশোনার হার, মেয়েদের পাশের হারটা যাতে আরও বাড়ে, এই উদ্দেশ্যে নিয়ে সরকার এই সিদ্ধান্তটা নিয়েছেন, এই প্রকল্প গ্রহণ করেছেন। আমরাও সরকারের এই প্রকল্পটার সার্থক বাস্তবায়ন আজকে প্রথম পর্যায়ে সম্পন্ন করলাম। উপস্থিত অতিথিরা ছাত্রীদের হাতে বাইসাইকেলগুলি তুলে দেন। এই বাইসাইকেল বিতরণকে ঘিরে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কৈলাস শহরে। শিবিরে মোট 33 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সৌভাগ্য অভিযানকে কেন্দ্র করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডিওয়াইএফআই কৈলাসহর শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে মোট 33 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে 2 জন সংখ্যালঘু মহিলা ছিলেন। ডিওয়াইএফআই এর সদস্যপদ অভিযানকে সামনে রেখে তাদের এই উদ্যোগ। ডিওয়াইএফআই বছরের বিভিন্ন সময়ে রক্তদানের আয়োজন করে থাকেন। ডিওয়াইএফআই রাজ্য কমিটি 6000 ইউনিট এই বছরে রক্তদানের উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে 59টি জেলাও রয়েছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আপনারা জানেন যে আমাদের রক্তদানে আমাদের এই ত্রিপুরা রাজ্য ধারাবাহিকভাবে দেশের মধ্যে প্রতি বছর প্রথম স্থানে আছে। এবছরও তার ব্যতিক্রম হবে না এবং এই ত্রিপুরা রাজ্যে স্বেচ্ছায় যে রক্তদান হয় তার শতকরা প্রায় 70% বেশি রক্তদান যে সংগঠন, সেটা হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই বছরে আমরা 6000 ইউনিট রক্ত সারা রাজ্যের মধ্যে আমরা প্রদান করব। আমাদের কৈলাসহর বিভাগের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এবছরের শেষের দিকে আবার পুনরায় এখানে সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির করা হবে। এই পরিপ্রেক্ষিত থেকেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রক্তদান শিবির অংশগ্রহণ করছেন এবং আগামী 27 তারিখ থেকে 3রা মে 7 দিনব্যাপী আমাদের সংগঠনের সর্ববৃহৎ সংগ্রহ অভিযান ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। এটাকে সামনে রেখে আমরা মূলত এই রক্তদান শিবির আয়োজন করেছি এবং এটা ধারাবাহিকতার অংশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অজানা রোগী বিগত কয়েকদিনে প্রায় লক্ষাধিক টাকার ব্রয়লার মোরগের মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। ঘটনা সুনামুড়া এনসিনগর উত্তরপাড়া এলাকায়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকেও মিলছে না কোনো সহযোগিতা বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। এক অজানা রোগে ক্রমাগত একের পর এক ব্রয়লার মোরগের মৃত্যু হচ্ছে এক ব্যবসায়ীর। ঘটনা সুনামুড়া এনসিনগর উত্তরপাড়া এলাকায়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে বারবার জানিয়েও কোনো সাহায্য পাচ্ছে না ওই ব্যবসায়ী। বিগত 20 বছর যাবৎ এনসিনগর উত্তরপাড়া এলাকার আলমগীর হোসেন একটি পোল্ট্রি ফার্ম চালাচ্ছেন, কিন্তু কোনো সময় এই ধরনের রোগ তিনি দেখেননি বলে জানান। এর পূর্বে 4 থেকে 5 বার এ ধরনের সামান্য সমস্যা মুরগির মধ্যে দেখা দিয়েছিল। তারপর তিনি স্থানীয় এক ডিলারের সহযোগিতায় আগরতলার এক পশু চিকিৎসক ডিএ নাথের সহযোগিতা নেন, কিন্তু গত 1 সপ্তাহ যাবৎ ওই চিকিৎসকের ওষুধ ও টিকা ব্যবহারের পরে সমস্যা আরও বড় আকার ধারণ করে। এই পর্যন্ত ওই ব্যবসায়ীর 2 থেকে 3 লক্ষ টাকার ব্রয়লারের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে 70 থেকে 80 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই ব্যবসায়ীর। বর্তমানে প্রায় 1 লক্ষ টাকার ব্রয়লার মোরগ রয়েছে তার ফার্মে, যেগুলো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানান ওই ব্যবসায়ী আলমগীর হোসেন। কোনো ওষুধই কাজে আসছে না বলেও জানান তিনি। আজকে প্রায় 20 বছরের মুরগি পালি। মুরগি পালাতে দেখা গেছে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যার রোগ হয়, ওষুধ দিলে মুরগি ঠিক হয়ে যায়। কিন্তু দেখা গেছে গত আজকে প্রায় মুরগি 4-5টা অসুখ হয়েছিল। অসুখ হওয়ার পরে আমি আগরতলা একটা ডাক্তার আছে ডিএ নাথ, তাই নেড়ে দিয়েছি। আমাদের যে ডিলারের বলছে ওইখানে যাইতাম, তো
যাই দেখাবার পরে মুরগি দেখা গেছে ওষুধ আনার পরে মুরগির সমস্যা ঠিক হয় না, আরও বাইরে যাবে। এখন পর্যন্ত প্রায় 700 মুরগি মারা গেছে, ও প্রায় 70-80 হাজার টাকার মুরগি মরে গেছে। আর যেটি আছে মনে হয়তো ওইটিও বাঁচবে, 70-80 হাজার টাকার মুরগি। টোটাল মনে করেন 1.5 লক্ষ টাকার মুরগি আছে বর্তমানে। আমি সকালে যখন মুরগির সমস্যা হয় না, সুবিধাজনক বোঝা যায় না, তখন সকালে আমি ঠিকানাদের ফোন করলাম। দুবার করে প্রথম ফোনটা দিছি, ফোনটা কাটটা দিছি, দ্বিতীয়বার ফোনটা দিছি ফোন ঢুকছে কিন্তু রিসিভ করে হ্যাঁ এমন দেখে আছে। কী করার না, আমরা আজকে দুপুরে থাইকা দেখা গেছে আমাদের কোনো নিশ্চিত নেই ব্যাপারটা। আমি যেন সরকার থেকে যেন একটা আমরা সুযোগ সুবিধা পাই, সেই জন্য একটা আবেদন রইল। তবে ধারণা করা হচ্ছে বার্ড ফ্লু নামক রোগেই মৃত্যু হচ্ছে ওই মুরগিগুলির। তিনি বারবার ওই জনৈক চিকিৎসকের সাথে কথা বলতে ফোন করলেও ফোন রিসিভ করছে না ওই চিকিৎসক। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাছে গেলেও কোনো প্রতিষেধক দিতে নারাজ দপ্তর। তাদের দাবি তাদের নিকট এমন কোনো ওষুধ নেই। তাই নিরুপায় হয়ে ওই ব্যবসায়ী সরকারের প্রতি আবেদন করছেন যে দপ্তর অতি শীঘ্রই যেন কোনো ব্যবস্থা নিক, তা না হলে